চোখ বন্ধ করে একবার দৃশ্যটা কল্পনা করা যাক। নদীতে ভাটার টান, চারপাশ একদম কাদায় থেক থেক করছে, আর ঠিক সেই কাদার মধ্যেই একটা বিশাল ভারী নৌকাকে রীতিমতো প্রাণপণ চেষ্টায় ঠেলে এগিয়ে নিয়ে যাচ্ছেন দুজন পরিশ্রান্ত বয়স্ক নারী। দৃশ্যটা শুধু যে হাড়ভাঙা খাটুনি তা কিন্তু নয়, রুক্ষ নির্মম একটা পৃথিবীতে টিকে থাকার এক অবিশ্বাস্য চিত্র এটি। হ্যাঁ, আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই আইকনিক গল্প মাসি পিসি। এই গল্পটার পড়তে পড়তে লুকিয়ে থাকা আর্থসামাজিক বাস্তবতার জায়গাগুলোই আজ আমরা একসঙ্গে বিশ্লেষণ করে দেখব। তো আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 5টি ধাপে এগোব। প্রথমত প্রেক্ষাপট ও লেখক, দ্বিতীয়ত টিকে থাকার সংগ্রাম, তৃতীয়ত পুরুষতন্ত্র ও লালসা, চতুর্থত মধ্যরাতের হামলা এবং সবশেষে ক্ষমতায়ন ও প্রতিরোধ। আচ্ছা, চলুন শুরু করা যাক আমাদের প্রথম ভাগ, প্রেক্ষাপট ও লেখকের পটভূমি, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। যে কোনো সাহিত্যকর্মের গভীরে যাওয়ার আগে তার স্রষ্টাকে একটু চিনে নেওয়াটা কিন্তু খুব জরুরি। ১৯০৮ সালে জন্ম নেওয়া লেখক মানিক বন্দ্যোপাধ্যায় জীবনে সময় পেয়েছিলেন মাত্র ৪৮ বছর, কিন্তু ১৯২৮ সালে সাহিত্যে আত্মপ্রকাশের পর থেকেই তিনি জীবনকে দেখেছেন একদম বিজ্ঞানভিত্তিক আর বিশ্লেষণাত্মক একটা চোখ দিয়ে। তার গল্পে কোনো রূপকথার প্রলেপ নেই, আছে শুধু নিরেট রূঢ় বাস্তব। আর তার এই বস্তুনিষ্ঠ বয়ানভঙ্গিটাই কিন্তু মাসিপিসি গল্পটিকে এতটা জীবন্ত করে তুলেছে। এই অংশটায় একটু খেয়াল করলেই দেখা যাবে, স্পষ্টভাবে বলা হয়েছে যে জীবনের নগ্ন বাস্তবতা তুলে ধরার দিকেই লেখকের সবচেয়ে বেশি ঝোঁক ছিল। আর ঠিক এই লেন্স দিয়েই আমরা আজকের গল্পটা দেখব। এখানে কোনো মিথ্যে সান্ত্বনা বা হ্যাপি এন্ডিংয়ের প্রতিশ্রুতি নেই। সমাজের একেবারে তলানিতে পড়ে থাকা মানুষদের রুক্ষ কঠিন জীবন সংগ্রামের একটা নিখুঁত আয়না হচ্ছে এই গল্প। এবার আমরা ঢুকব আমাদের দ্বিতীয় ভাগে, টিকে থাকার সংগ্রাম, অভাবের এক জগৎ। চলুন এবার সেই রূঢ় পৃথিবীতে একটু পা রাখা যাক, যেখানে এই গল্পের চরিত্রদের বাস। সত্যি বলতে এই জগৎটা নিদারুণ অভাব, গভীর শূন্যতা আর প্রতিদিন বেঁচে থাকার এক অন্তহীন লড়াইয়ের জগৎ। পরিস্থিতির ভয়াবহতা এখানে জাস্ট কল্পনার বাইরে। প্রথমে এক ভয়ঙ্কর কলেরার মহামারী এসে আহ্লাদের পরিবারের প্রায় সবাইকে একেবারে শেষ করে দিল। তার ওপর মরার ওপর খাড়ার ঘায়ের মতো নেমে এলো দুর্ভিক্ষ। পুরো পরিবারে বেঁচে রইল শুধু পিতৃমাতৃহীন মেয়ে আহ্লাদি, আর তাকে যেন তেন প্রকারে আগলে রাখার জন্য তার মাসি এবং পিসি। এই দুজন বয়স্ক বিধবা নারীকে প্রতিদিন বেঁচে থাকার ন্যূনতম রসদটুকু জোগাড় করতে হয় শহরের বাজারে সবজি বিক্রি করে। আর এর জন্য তাদের যে কি অমানসিক শারীরিক পরিশ্রম করতে হয় সেটা ভাবলেও শিউরে উঠতে হয়। গল্পের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হল এই সালতি। জিনিসটা আসলে কি? এটি হল শাল বা তাল কাঠের তৈরি এক ধরনের সরু নৌকা। তবে এই গল্পে এটি শুধু একটা নৌকাই নয়, এটি মাসি এবং পিসির টিকে থাকার আক্ষরিক অর্থেই একমাত্র হাতিয়ার। এই ভারী সালতি বেয়েই তারা প্রতিদিন মাইলের পর মাইল পাড়ি দেন। বলতে পারেন এই সালতি তাদের ঘাম, রক্ত আর দাঁতে দাঁত চেপে বেঁচে থাকার জেদেন একটা জ্বলন্ত প্রতীক। গল্পের সবচেয়ে চমকপ্রদ মনস্তাত্ত্বিক বাক্যগুলোর মধ্যে একটা হচ্ছে এই দুই বিধবার সম্পর্ক। আশ্চর্যজনক ব্যাপার হলো, একসময় মাসি আর পিসির মধ্যে একেবারে দা কুমড়ো সম্পর্ক ছিল, সারাক্ষণ শুধু ঝগড়া আর তীব্র রেষারেষি। কিন্তু অভিন্ন একটা ট্র্যাজেডি আর তাদের এতিম মেয়ে আহ্লাদিকে যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখার তাগিদ এই দুই চিরশত্রুকে পরিণত করেছে এক অটুট দুর্ভেদ্য জোটে। চরম বিপদের মুখে মানুষ কিভাবে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে যায়, এটা তার একটা অসাধারণ দৃষ্টান্ত। আমরা চলে এসেছি তৃতীয় ভাগে, পুরুষতন্ত্র ও লালসা, দ্বৈত হুমকি। মাসিপিসির তৈরি করাই ছোট্ট ভঙ্গুর আশ্রয়ের চারপাশে কিন্তু ক্রমশ অন্ধকারের ছায়া ঘনিয়ে আসে। তাদের লড়াইটা যে শুধু দারিদ্র্যের সাথে তা কিন্তু নয়, লড়াইটা সমাজের আরও দুটো ভয়ঙ্কর শক্তির সাথেও। আহ্লাদির চারপাশের এই বিপদগুলোকে আমরা খুব পরিষ্কার দুটো ভাগে ভাগ করতে পারি। একদিকে ঘরের ভেতরের হুমকি, তার পাষণ্ড নেশাগ্রস্ত আর লোভী স্বামী যোগু। অন্যদিকে বাইরের হুমকি, গোকুলের মতো চরম ক্ষমতাশালী গ্রাম্যযোদ্ধার এবং তাকে পেছন থেকে সাহায্য করা দুর্নীতিগ্রস্ত স্থানীয় প্রশাসন। একবার ভেবে দেখা যাক, এই দুই পক্ষের সাঁড়াশি আক্রমণের মাঝখানে একেবারে একা দাঁড়িয়ে আছেন কেবল ওই দুজন নিঃস্ব নারী।
আর ঠিক এই চরম উত্তেজনার মুহূর্তেই আবির্ভাব ঘটে কৈলাসের। সে মূলত যোগুর বার্তাবাহক হয়ে আসে। তার দাবি খুব পরিষ্কার, আহ্লাদিকে সেই নরকতুল্য স্বামীর ঘরেই ফিরে যেতে হবে। কৈলাসের এই উপস্থিতিটা কিন্তু আসলে পুরো সমাজ ব্যবস্থার সেই পচা মানসিকতারই প্রতীক, যা মনে করে একজন বিবাহিত নারীর একমাত্র জায়গা তার স্বামীর পায়ের তলায়, তা সেই স্বামীর যতই অত্যাচারী বা অমানুষ হোক না কেন। আহ্লাদির উপর আসলে ঠিক কী মাত্রার নির্যাতন হতো তার একটা ভয়ঙ্কর উদাহরণ হলো এই কলকে পোড়া ছ্যাঁকা। হুকোর জ্বলন্ত কয়লা দিয়ে জ্যান্ত মানুষের শরীর পুড়িয়ে দেওয়ার এই বীভৎস চিত্রটা আমাদের একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কেন আহ্লাদিকে সেখানে পাঠানো মানে তাকে সাক্ষাৎ মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। এটা কিন্তু স্বামী স্ত্রীর সাধারণ কোনো ঝগড়া বা মান অভিমান নয়, এটা চূড়ান্ত পর্যায়ের পারিবারিক সহিংসতা। আর ঠিক এই কারণে মাসির কণ্ঠ থেকে বেরিয়ে আসে সেই অমোঘ ঘোষণা, মরতে মরা মেয়াকে পাঠাবো না। একবার ভাবা যায় কি অসম্ভব তেজ আর দৃঢ়তা লুকিয়ে আছে এই ছোট্ট একটা বাক্যে। সমাজের সমস্ত রক্তচক্ষুকে একেবারে তোয়াক্কা না করে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা জানিয়ে দেন কোনো অবস্থাতেই তারা এই অন্যায়ের কাছে মাথা নত করবেন না। এবার আমরা প্রবেশ করছি গল্পের সবচেয়ে রুদ্ধশ্বাস অধ্যায়ে। ৪ নম্বর ভাগ, মধ্যরাতের হামলা, পরিস্থিতির চরম অবনতি। উত্তেজনা এবার একেবারে চরমে। কথায় যখন কাজ হলো না, তখন ক্ষমতাশালীরা বেছে নিল সোজা পেশিশক্তির পথ। নেমে এলো রাতের অন্ধকার। চারদিক নিস্তব্ধ, গ্রামের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক এমন একটা সময়ে বিধবাদের বাড়ির সামনে এসে হাজির হল কানাই চৌকিদার। মুখে আইনের দোহাই আর পেছনে লুকিয়ে থাকা অন্ধকারের শক্তি। এতক্ষণ যে বাইরের হুমকির কথা আমরা বলছিলাম, সেটা এখন এসে দাঁড়িয়েছে একেবারে তাদের ঘরের দরজায়। ৩ হ্যাঁ, কানাইয়ের পেছনে অন্ধকারের মধ্যে খাপটি মেরে লুকিয়ে আছে গোকুলের পাঠানো অন্তত ৩ জন গুন্ডা। লড়াইয়ের অসমতাটা এখানে কতটা স্পষ্ট একটু খেয়াল করলেই বোঝা যায়। একদিকে রাতের অন্ধকারে দল বেঁধে আসা সশস্ত্র ক্ষমতাবান পুরুষেরা, আর অন্যদিকে কুঁড়ে ঘরে থাকা মাত্র ২ জন বয়স্ক নারী। বাঁচার কি আদৌ কোনো উপায় আছে? কিন্তু এখানেই ঘটে যায় সেই আসল ম্যাজিক। চোখে কোনো ভয় নেই, কোনো কান্না নেই, পিছু হটার বিন্দুমাত্র চিন্তাও নেই। এক মুহূর্তের জন্য দ্বিধা না করে মাসি আর পিসি সাথে সাথে হাত বাড়ান নিজেদের অস্ত্রের দিকে। চোখের পলকে তারা অসহায় দুর্বল নারী থেকে পরিণত হন একেবারে দুর্ধর্ষ লড়াকু এক যোদ্ধায়। ঘরের দৈনন্দিন কাজের সেই পরিচিত হাতিয়ার বটি আর রামদা আজ হয়ে উঠেছে আত্মরক্ষার ভয়ঙ্কর অস্ত্র। সেগুলো হাতে নিয়েই তারা ছুটে আসেন বাইরে। তাদের এই অপ্রত্যাশিত রুদ্রমূর্তি দেখে রীতিমতো থমকে যায় রাতের অন্ধকারে আসা ওই কাপুরুষের দল। বনটির এক কোপে গলা ফাঁক করে দেব। মাসির এই হুঙ্কার সাধারণ কোনো কথা নয়, এটা দাঁতে দাঁত চেপে করা এক চরম প্রতিজ্ঞা। এটি তাদের প্রতিরোধের একেবারে চূড়ান্ত শিখর, যা আক্ষরিক অর্থেই ক্ষমতার ভিত কাঁপিয়ে দেয়। এই রুদ্ধশ্বাস ক্লাইম্যাক্সের পর এবার আমরা পৌঁছালাম আমাদের শেষ ভাগে, ক্ষমতায়ন ও প্রতিরোধ, মূল বিষয়বস্তু। এই পুরো সংঘাত থেকে আমরা কিন্তু দারুণ একটা মনস্তাত্ত্বিক আর সামাজিক বার্তা পাই। এটা শুধু একটা রাতের মারামারি নয়, এটা চমৎকারভাবে তুলে ধরে ওই ২ নারীর অসাধারণ বুদ্ধিমত্তাকে। তারা শুধু আবেগের বশবর্তী হয়ে হুঙ্কার ছাড়েননি, গুন্ডারা ফিরে গিয়ে ঘরে আগুন লাগিয়ে দিতে পারে সেই আশঙ্কায় তারা আগে থেকেই ঘড়া ভর্তি জল আর ভেজা কাঁথা প্রস্তুত করে রেখেছিলেন। ভাবা যায়, এক দীর্ঘস্থায়ী অবরোধের জন্য এই যে যৌক্তিক এবং কৌশলগত প্রস্তুতি, এটাই প্রমাণ করে তাদের নিখুঁত সামরিক বুদ্ধিমত্তা। এই গল্পটি মূলত ৩টি বিশাল জয়কে আমাদের সামনে তুলে ধরে। প্রথমত, সমাজের একেবারে নিচু তলার অবহেলিত মানুষের কণ্ঠস্বরের জয়। দ্বিতীয়ত, কাঠামোগত আর পুরুষতান্ত্রিক সহিংসতার বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ। আর সবচেয়ে বড় কথা হল ২ জন নারীর পারস্পরিক সংহতি যে কতটা অদম্য এবং অপ্রতিরোধ্য শক্তি তৈরি করতে পারে, এটা তারই এক অবিস্মরণীয় প্রমাণ। পাঠ্যপুস্তকের এই চূড়ান্ত বিশ্লেষণটায় একটু খেয়াল করলেই দেখা যাবে ঠিক এই কথাটাই কিন্তু বলা হয়েছে। সমস্ত লোভ, লালসা আর স্থানীয় ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এই ২ নিঃস্ব অসহায় বিধবার এই বুদ্ধিদীপ্ত সংগ্রাম সত্যি অভাবনীয়। তারা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে ক্ষমতা শুধু টাকা বা পেশি শক্তিতে থাকে না, প্রকৃত ক্ষমতা লুকিয়ে থাকে সাহসে আর একতায়। আর ঠিক এখানেই একটা বড় প্রশ্ন থেকে যায়,
যখন রাষ্ট্র, সমাজ এবং পরিবার সবাই মুখ ফিরিয়ে নেয় তখন মানুষের ভেতরের ওই অকল্পনীয় শক্তি বা প্রকৃত ক্ষমতায়ন কোথা থেকে আসে? এটা কি শুধু দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার চরম হতাশা থেকে জন্ম নেয়, নাকি নিজেদের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা আর অটুট সংহতি এর মূল কারণ? আজ এ পর্যন্তই এই অসাধারণ সাহিত্যকর্মটির গভীরে আরও তলিয়ে যাওয়ার আমন্ত্রণ রইল।